ওয়েলকাম টু জিবিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের চতুর্থ শ্রেণী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আজকের আমি তোমাদের 12 নম্বর গণিতের 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো 12 নম্বর মডেল স্কুলের যে মডেল স্কুলটা রয়েছে মহারানী কাশেশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এই মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। কেমন? চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে যে দ্বিতীয় বন্ধনীকে গণিতের ভাষায় লেখা হয় ড্যাশ ভাবে। কি বলা আছে? দ্বিতীয় বন্ধনীকে গণিতের ভাষায় লেখা হয় ড্যাশ ভাবে। আমরা বন্ধনী জানি 4 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে রেখা বন্ধনী, রেখা বন্ধনী একটা হচ্ছে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনীটা কেমন লেখা হয়? যে দ্বিতীয় বন্ধনীকে গণিতের ভাষায় লেখা হয় কিভাবে? এই চিহ্নটা হবে দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ উভয় দিকে কিন্তু এই চিহ্নটা দিয়ে ওকে কী বলা হয়? দ্বিতীয় বন্ধনী বলা হয়। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা আছে? ক্ষয় দাগের প্রশ্ন করো, ভাগশেষের অপর নাম কি? ভাগশেষের অপর নাম কি? অপর নাম হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট ভাগশেষ জানি আমরা, ভাগের সময় যে নিচের সংখ্যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি ভাগশেষ বলি। আর সুতরাং ভাগশেষের অপর নাম কি হচ্ছে? অবশিষ্ট। কি হচ্ছে? অবশিষ্ট। অব তালবেশ হস্যই মূর্ধন্যস্বয় ট, অবশিষ্ট। কেমন? পরের প্রশ্ন দেখো, গয়ের দিকের প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসও কত হয়? তোমরা সবসময় মনে রাখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, যেমন ধরো 3 আর 4, এদের গসাগু কত হবে? আমরা জানি সবসময় 1 হবে। যে কোনো মৌলিক সংখ্যার যত মৌলিক সংখ্যা হোক না কেন, যত মৌলিক সংখ্যাগুলো আমরা জানি 2, 3, 5, তারপরে 7, 11, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা জানি আমরা। আর এই সংখ্যাগুলোর গসাগু সবসময় কী হবে? সবসময় তোমরা মনে রাখবে যত মৌলিক সংখ্যা হোক না কেন তার গসাগু হয় সর্বদা 1। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখি যে ঘয়ের দিকে, মিশ্র ভগ্নাংশ হলো একটি ড্যাশ সংখ্যাযুক্ত ভগ্নাংশ। আমরা জানি পূর্ণ। মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাযুক্ত কী হবে? এখানে পূর্ণ লিখে দিবে, পয়দীর্ঘ মূর্ধন্যয় রেপ, পূর্ণ। পয়দীর্ঘ মূর্ধন্যয় রেপ, পূর্ণ। আর আমরা মিশ্র ভগ্নাংশ কেমন লিখি? আমরা যদি আমরা লিখি 2 পূর্ণ 1/2, এটা হচ্ছে তোমাদের একটা মিশ্র ভগ্নাংশ। এর পূর্ণ সংখ্যা কোনটা হবে বলো তো? এই 2টা হবে পূর্ণ সংখ্যা, আর 1/2 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ওয়ের দাগের প্রশ্ন বলেছে, এখানে কি বলা হচ্ছে? দেখো, ড্যাশ হলো একটি যুগ্ম যৌগিক সংখ্যা। একটি ড্যাশ হলো একটি যুগ্ম যৌগিক সংখ্যা। কোনটা হচ্ছে বলো তো? 4। 4 হচ্ছে একটি 4 হলো একটি যুগ্ম যৌগিক সংখ্যা, 4। তোমরা যদি বলো 2 কেন হবে না? 2 যদি বলি আমরা, 2 কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু মৌলিক সংখ্যা, কেননা 2-এর দুটি মাত্র উৎপাদক হয়। 2-এর দুটি মাত্র উৎপাদক হয়, কিন্তু 4-এর দেখো, 4-এর কিন্তু কতগুলো উৎপাদক পাবো? 1, 2, তারপর হচ্ছে 4, 3টি পাবো। 4-এর উৎপাদক সংখ্যা হচ্ছে 3টি, কিন্তু 2-এর উৎপাদক সংখ্যা হচ্ছে 2টি। সুতরাং 2 একটি মৌলিক সংখ্যা, আর 2 হলো একটি জোড় মৌলিক সংখ্যা, মনে থাকবে। আর এখানে 4 হলো একটি যুগ্ম যৌগিক সংখ্যা। বুঝেছে? 2 কখনো হবে না। বুঝেছে? চলো 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলা আছে এখানে দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে? যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি? আমরা জানি সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা বলেছে, অখণ্ড সংখ্যা 0। সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত হয়? 0 হয়, সবচেয়ে ছোট, মনে থাকবে। তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি হচ্ছে? 0। ক্ষয়দের প্রশ্ন দেখো, দৈর্ঘ্য পরিমাপের একক কী আছে? আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কী আছে? মিটার। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। পরের প্রশ্ন চলো, যে 3:15 বলতে কোন সময়কে বোঝায়? 3:15 বলতে 3:15 কি বললাম? এই যে শব্দটা লেখা আছে, লক্ষ্য করো। এই শব্দটা কথার অর্থ হচ্ছে যে কোনো ঘন্টা বা 1, 2, 3, 4 যে কোনো ঘন্টা বেজে 15 মিনিট অতিক্রম হয়ে যাওয়াকে কি বলা হয়? বলা হয়। আর পৌনে কখন বলা হবে? যে ধরো 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, বা 2টো বাজতে 15 মিনিট, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট ঘন্টা বাজতে 15 মিনিট দূরত্বকে কি বলা হয়? পৌনে বলা হয়। কিন্তু তখন হবে যে 3টে বেজে 15 মিনিট হয়ে গেছে, বা 2টো বেজে 15 মিনিট হয়ে গেছে, বা 6টা বেজে 15 মিনিট হয়ে গেছে। এই সময় বা এইরকম সময় পর্বকে কি বলা হয়? বলা হয়। অর্থাৎ 15 মিনিট অতিক্রম হওয়াকে কি বলা হয়? বলা হয়। আর 15 মিনিট বাকি থাকতে কি বলা হয়? পৌনে বলা হয়। বুঝেছে? এইটুকু কথা তোমরা মনে রাখবে।
পরের প্রশ্ন চলো, ঘয় দেখে কি বলা আছে, 5/7 কথার অর্থ কি? 5/7 কথার অর্থ কি? 5/7 কথার অর্থ হচ্ছে যে 7 ভাগের 5 ভাগ। কি বলা আছে? 7 ভাগের 5 ভাগ। বুঝছে? আমরা যদি লিখি 7 ভাগের 5 ভাগ, বুঝেছে? তাহলে 7 ভাগের 5 ভাগ হচ্ছে 5/7, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে 59 প্রশ্ন, গসাগু কথাটির সম্পূর্ণ রূপ লেখো। আমরা গসাগু কথাটির পূর্ণ রূপ জানি সর্বদা, সবসময় মনে রাখবে যে গরিষ্ঠ। কী হবে? গ, বানানগুলো কেয়ারফুলি লক্ষ্য রাখবে। গ রহস্যই মূর্ধন্যস্বই ঠ, মূর্ধন্যস্বই ঠ, গরিষ্ঠ। সাধারণ, সাধারণ দন্তস্বয়াকার ধয়াকার র মূর্ধন্য, সাধারণ। গুণনীয়ক, কী হবে? গুণনীয়ক, গয়াসু মূর্ধন্য, দন্তন্বয় দীর্ঘই অন্তস্থ ও ক, গুণনীয়ক। কি বললাম? যে গসাগু কথাটির পূর্ণরূপ হলো কি না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এবার বলো তো তোমরা যে লসাগু কথাটার পূর্ণরূপ কী হবে? না লসাগুর কথার পূর্ণরূপ হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সেটা হবে লসাগু হলে লঘিষ্ঠ, গসাগু হলে গরিষ্ঠ হবে, আর লঘিষ্ঠ হলে লঘিষ্ঠ হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা হবে। গুণিতক মানে কি বললাম বুঝতে পেরেছ? তাহলে লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, আর গসাগু হলে কি হবে? গুণনীয়ক হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে 3 থেকে চলে এলাম আমরা। 3 থেকে কি বলা আছে? 3 থেকে সরল করতে বলা হয়েছে তোমাদেরকে। 3 ক কি বলা আছে? 6 ভাজিতক 2 ভাজিতক 4 ভাজিতক তারপরে হচ্ছে 1 যুক্ত 7 ভাজিতক 1 যুক্ত 8 বিয়োগ 2। চলো আমরা এই সরলটা করে ফেলি। তাহলে তোমাদের কি রয়েছে? না তোমাদের এই সরলটা রয়েছে দেখো, প্রথমে 3 ক বলা হচ্ছে। 3 ক, 3 ক কি বলা আছে? যে 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 2 ভাজিতক 4 ভাজিতক তো দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে 1 যুক্ত 7 ভাজিতক 1 যুক্ত 8 বিয়োগ 2। প্রথম বন্ধনী ক্লোজ করো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আর তৃতীয় বন্ধনী ক্লোজ করো। বুঝেছে? তাহলে এবার আমরা কি করব? দেখো এখানে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়। প্রথমে প্রথম বন্ধনীর কাজটা আগে করবে। বুঝেছে? দেখো প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হলে বাদ বাকি অংশগুলো তোমরা তুলে দেবে। 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 2 ভাজিতক 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী, তবে এখানে ভাগটা পরে করবে 1 যুক্ত 7 ভাজিতক। এখানে দেখো এর মধ্যে 3টি সংখ্যা আছে যোগ আর বিয়োগ সম্পর্কে। প্রথম হচ্ছে দুটো যোগ রয়েছে 1 আর 8, 8 এর এক কথা হয় 9, 9 বিয়োগ 2। বুঝেছে? প্রথম বন্ধনী ক্লোজ করো, এখনও থাকবে কেননা আরেকটা অঙ্ক বাকি আছে, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। সমান দাও 6 ভাজিতক বলা আছে, 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 2 ভাজিতক 4, 2 ভাজিতক 4 বলা হচ্ছে ভাজিতক প্রথম বন্ধনী। এবার দেখো 1 যোগ 7 ভাজিতক 9 থেকে 2 বাদ কত হচ্ছে? 7 হয়ে জানি আমরা, 7। এবার প্রথম বন্ধনী তুলে উঠে যাবে, কিন্তু একটা অঙ্ক উত্তর কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাওয়া মানে কি প্রথম বন্ধনী উঠে যাবে। এবার দ্বিতীয় বন্ধনী লেখো, দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এবার লেখো ইকুয়ালস টু বা সমান 6 ভাজিতক, আবার একইভাবে আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজটা আগে করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলোর আমাদের সমাধান করতে হবে। তাহলে 2 ভাজিতক 4 ভাজিতক, এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুবার হবে। তাহলে প্রথমে কী হচ্ছে? ভাগ জানি আমরা, ভাগ আগে হয়। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1 যুক্ত 1 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী সমান 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 2 ভাজিতক 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 আর 1 আছে, যোগ করতে বলা হচ্ছে। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। এবার আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দেব, এবার তৃতীয় বন্ধনী নেমে আসবে। সমান 6 ভাজিতক কত হচ্ছে? এবার ভাগ থাকছে দেখো। এবার প্রথমে এই ভাগটা আমরা করলে সুবিধা হবে, তাই না? 4কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আমরা তৃতীয় বন্ধনী আরেকবার রাখবো। তাহলে 2 ভাজিতক 4কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 হয়। তৃতীয় বন্ধনী ক্লোজ করো। সমান এবার 6 ভাজিতক 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তৃতীয় বন্ধনী উঠে গেল। এবার 6কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 6কে 1 দিয়ে ভাগ করলে কী হবে? 1 6 6, 6 উত্তর হয়। এই 6 হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের উত্তরমালায় রয়েছে
24 রয়েছে, সুতরাং তোমরা এখান থেকে একটু চেঞ্জ করে নেবে। এই লাইন থেকে 6 ভাজিতক দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় ও তৃতীয় বন্ধনীর মধ্যে যে 2 ভাজিতক 4 ভাজিতক 2 আছে, এখানে তোমরা কি করবে, এক্ষেত্রে 2 আর 2কে তোমরা কি করবে, ভাগ করবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা করি গণিতটা সমাধান, তাহলে সমান দেব, তাহলে 6 ভাজিতক তৃতীয় বন্ধনী দাও, তার ভাজিতক বলা আছে 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, 1 ভাজিতক কত হচ্ছে 4, সমান দাও। এবার 6 ভাজিতক আছে, অর্থাৎ 1 ভাজিতক 4কে আমরা এভাবে লিখি যে 1/4 হয়, তাই না? তাহলে 1 ভাজিতক 4 মানে কি, এইভাবে লিখি। তাহলে 1 ভাজিতক 4 মানে কি 1/4, আমরা এইভাবে লিখবো 6 ভাজিতক 1/4। তাহলে 6কে 1/4 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং কী করবো আমরা, এই ভাগ যদি থাকে আমরা গুণ করে উল্টে দেব, আর 6 গুণিতক এই সংখ্যাটা উল্টে দেবে যাবে, অর্থাৎ 4 কত হচ্ছে 1। এখন কত হবে, 6 4 কত হচ্ছে 24। এভাবে হওয়ার কথা ছিল, বুঝেছো? এইভাবে তোমরা গণিতটা করবে। যদি এইভাবে গণিতটা করো তাহলে কি 24 উত্তর হবে। যদি তোমরা এইভাবে গণিতটা করো কি উত্তর হবে, তোমাদের 6 উত্তর হবে। কি হবে, 6 উত্তর হবে, বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি। পরের যে সরলটা রয়েছে, পরের সরলটা দেখো যে 90 ভাজিতক 6 গুণিতক 4 বিয়োগ 12 ভাজিতক 3 বিয়োগ 6 যুক্ত 2 ভাজিতক 4 গুণিতক 2। চলো আমরা এই সরলটা সমাধান করি। তাহলে পরের সরলটা রয়েছে তোমাদের 3-এর ক্ষয়ের দাগের রয়েছে, যে সরলটা রয়েছে সেটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে 90 ভাজিতক 6 গুণিতক 4 বিয়োগ 12 ভাজিতক কত হচ্ছে 3 বিয়োগ 6 যোগ 2 ভাজিতক 4 প্রথম বন্ধনী গুণিতক 2। তাহলে এবার আমরা দেখো প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো প্রথমে আমরা কী করবো, সমাধান করব। তাহলে 90কে যদি 6 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 90কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 একে 6, 3 নামলো 0, 6 5 কত হচ্ছে 30, কত হলো 15 হলো। তাহলে 90কে যদি 6 দিয়ে আমরা ভাগ করি কত হচ্ছে 15 গুণিতক 4 বিয়োগ 12 ভাজিতক 3 বিয়োগ, এবার 6 যুক্ত 2 ভাজিতক 4 ভাগটা আগে করবো, 4কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, আমরা বাই করব। তাহলে 6 যোগ 2/4 গুণিতক কত হচ্ছে 2 সমান, এবার করবো 15 4 কত হচ্ছে 60 বিয়োগ 12 ভাজিত কত হচ্ছে 3 বিয়োগ, দেখো এবার 6 যুক্ত 3/4 মানে কি জানি আমরা 6 বিয়োগ 3/4, এখানে 2 দিক কেটে দেবো, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4 কত হচ্ছে লঘিষ্ঠ আকারে করে ফেললাম। তাহলে 6 যোগ 1/2, তাহলে কত হচ্ছে গণিত কত হচ্ছে 2। তারপরে দেখো সমান 60 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 48, 4 8 48, সরি 4 8 কত হচ্ছে 48 হচ্ছে, 4 48 ভাজিতক চলে এলো এবার, তাহলে কত হচ্ছে 48 ভাজিতক 3 বিয়োগ, তাহলে বিয়োগ দেব। এবার 6কে 1/2 এর ভাগ করব, অর্থাৎ কত হচ্ছে দেখো 6 দুগুণে 12 আর 1 কত হচ্ছে 13, তাহলে 13/2, 13/2 মানে কি 6.5 হয়, 13/2 করবো, কত করবো 13/2, তো কত হচ্ছে 13/2 করবো, 13/2, এখানে গুণিতক কত হচ্ছে 2 সমান 48 ভাজিতক 3, তাহলে 48 ভাজিতক 3, তাহলে 48কে 3 দিয়ে এখানে ভাগ করে নিতে পারি, আরেকটা স্টেপ নিয়ে যাই। তাহলে ভাজিত কত হচ্ছে 2 দিক কেটে দাও, 2 দিক কেটে দাও কত হচ্ছে 3 13 থাকছে, তাহলে 13 সমান 48কে যদি 3 দিয়ে ভাগ করি 16 3 48, 16 উত্তর হচ্ছে 16 বিয়োগ 13 সংখ্যা হচ্ছে 3 উত্তর হবে, বুঝছো? তোমাদের 3 উত্তর হলো। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো 4 থেকে চলে এলাম, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক দেখে দেখো যমজ মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যার পার্থক্য লেখো। যমজ মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য। চলো আমরা এই প্রশ্নটার সমাধান করি। চলো আমরা যমজ মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য লিখে ফেলি। প্রথমে সংখ্যাগত দিক দিয়ে যদি আমরা পার্থক্য লিখি, সংখ্যাগত দিক দিয়ে যদি পার্থক্য আমরা 1 নম্বর লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করো যে যমজ মৌলিক সংখ্যা হলো
যমজ মৌলিক সংখ্যা হলো জোড়া মৌলিক সংখ্যা, হলো এক জোড়া মৌলিক সংখ্যা, হলো এক জোড়া মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল কি হবে 2, বিয়োগফল কত হবে 2, ঠিক আছে? এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যার সংজ্ঞা। এবার যদি আমরা এদিকে পরস্পর মৌলিক সংখ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায় তোমরা লিখবে যে দুটি পূর্ণ সংখ্যাকে তখনই পরস্পর মৌলিক সংখ্যা বা মৌলিককে বলা হয় যদি তাদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র এক হয়, বুঝেছে? 4, দেখো সংখ্যাগত দিক দিয়ে আমরা লিখলাম, পার্থক্য লিখলাম। এরপর যদি আমরা উদাহরণ ধরি তাহলে উভয়ের ক্ষেত্রে যদি উদাহরণ দিক দিয়ে পার্থক্য দেখি, তাহলে উদাহরণগত দিক দিয়ে যদি পার্থক্য 2 নম্বর লিখি সেক্ষেত্রে কি হবে, দেখো 2 নম্বরে কি লিখবে তোমরা, দেখো পরস্পর মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে উদাহরণগুলো দেবে তোমরা, যেমন 3, 5। দেখো 3 আর 5 দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল কি হচ্ছে, 2 হচ্ছে, এগুলো কি হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। আরও একটা উদাহরণ দেখি আমরা, যে 5, 7, 5 আর 7, এই 5, 7 দুটি পরস্পর মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল কত হচ্ছে 2 হচ্ছে। এরপর আমরা লিখব 11, 13। দেখো 11, 13 দুটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, আর এদের বিয়োগফল কি হচ্ছে 13 থেকে 11 বাতিল কত হচ্ছে 2 হচ্ছে, বুঝে গেছে, ইত্যাদি। এরপর আছে 17, 19, এগুলো হবে কেমন। আর এদিকে পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ তোমরা কি দেবে, পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ দেবে তোমরা যে 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ লেখো 3, 5 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ তাদের গসাগু 1। আবার তোমরা লিখতে পারো যে, আবার একটা উদাহরণ যদি দাও, যেমন 8, 15 পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক কেমন, এটা পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু কি হবে, মৌলিক সংখ্যা এদের গসাগু 1। দেখো এই দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, এই দুটি পরস্পর দুটো কিন্তু মৌলিক, কিন্তু পরস্পর মৌলিক কিন্তু, যদিও বা 8 বা 15 কোনোটাই মৌলিক সংখ্যা নয়, 8 বা 15 কোনোটাই মৌলিক সংখ্যা নয়, কিন্তু এদের কি হচ্ছে, এদের গসাগু কিন্তু কি হবে, এদের গসাগু কি হবে 1 হবে। এদের সাধারণ উৎপাদক, বা একে গসাগু বা সাধারণ উৎপাদক পরস্পর মৌলিক সংখ্যা, এদের সাধারণ উৎপাদক লিখতে পারো, এদের সাধারণ উৎপাদক 1, ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। এরপর লেখো আরো একটা এক্সাম্পল দাও,
এক্সাম্পল আর দেওয়ার দরকার নেই। আরেকটা 3 নম্বরে আরেকটা পার্থক্য লেখো। আরেকটা পার্থক্য কি হতে পারে? এরপর আরেকটা পার্থক্য আমরা যদি লিখি তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে শর্তগত দিক দিয়ে পার্থক্য, শর্ত। তাহলে 3 নম্বর দাও, শর্তগত দিক দিয়ে পার্থক্যের যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হবে না, যমজ এই জোড়াগুলি, যে ওই জোড়াগুলি বা এই লিখতে পারো, এই জোড়াগুলি বা জোড়ার, এই জোড়ার প্রতিটি সংখ্যা অবশ্যই মৌলিক হতে হবে। এদিকে 3 নম্বর লেখো। এদিকে 3 নম্বর অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে শর্তটা কি হবে, যে একটি মৌলিক ও যৌগিক বা উভয়ই যৌগিক হতে পারে। বুঝেছে? এই হলো তোমাদের পার্থক্য। তাহলে আমরা পার্থক্যটা করে ফেললাম। কি পার্থক্য? যমজ মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্যটা আমরা করে ফেললাম। ঠিক আছে? এবার তোমরা ভালো করে একটু দেখে নাও, দেখে নিয়ে ভালো করে খাতায় ঢুকে প্র্যাকটিস করবে, কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে দেখো, এখানে ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, একটি সমতুল্য ভগ্নাংশ ও একটি অসমতুল্য ভগ্নাংশের উদাহরণ দাও। একটি সমতুল্য ভগ্নাংশ, একটি অসমতুল্য ভগ্নাংশের উদাহরণ, তাহলে আমরা কি দেবো? সমতুল্য ভগ্নাংশ, একটি অসমতুল্য ভগ্নাংশ। চলো আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। চলো আমরা প্রথমে কিন্তু সমতুল্য ভগ্নাংশটা জানবো, যে কোনগুলো সমতুল্য ভগ্নাংশ হয়। তাহলে সমতুল্য ভগ্নাংশের সংজ্ঞাটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কেমন? উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে সমতুল্য ভগ্নাংশ কোনগুলো। তাহলে চলো আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি। যে সংজ্ঞাটা হচ্ছে, যে ভালো করে মন দিয়ে শোনো, সমতুল্য ভগ্নাংশ হলো সেই সব ভগ্নাংশ যাদের মান বা প্রকৃত মূল্য একই, বুঝে গেছে, কিন্তু দেখতে আলাদা। একটি ভগ্নাংশের লব ও হর উভয়কে একই অশূন্য সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। কিভাবে হচ্ছে? তাহলে উদাহরণ যদি দিই আমরা সমতুল্য ভগ্নাংশের উদাহরণ, তাহলে উদাহরণ কি লিখবে তোমরা? উদাহরণ যদি আমরা লিখি 1/2, এবার ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2/4, আবার লিখতে পারি 6 কত হবে? 12, 6/12, আবার লিখতে পারি তাহলে 12/24। এগুলো কী হচ্ছে? সমতুল্য ভগ্নাংশ। দেখো এই সমতুল্য ভগ্নাংশ দেখো, যে উপরের সঙ্গে যদি 1/2, উপরের সঙ্গে যদি 2 গুণ করি, নিচের সঙ্গে যদি 2 গুণ করি, উপরে যদি লবের সঙ্গে 2 গুণ করলে 2 হচ্ছে, আর হরের সঙ্গে 2 গুণ করলে কী হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, যে একটি ভগ্নাংশের লব ও হর উভয়কেই একই অশূন্য সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কিন্তু কি হবে? গুণ ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাবো। দেখো এই 4/2 হয়েছে, তাই না? তাহলে আমি 2 গুণ করতে উপরে লবের সঙ্গে 2 গুণ করবো, আর হরের সঙ্গে 2 গুণ করলে কি হচ্ছে? তাহলে আমরা 2/4 পাচ্ছি। লবের সঙ্গে যদি 2 গুণ করি 2 একে 2 হচ্ছে, আর হরের সঙ্গে যদি আমরা 2 গুণ করি সেক্ষেত্রে হচ্ছে 4 হচ্ছে। 2 দুগুণে কত হচ্ছে? 4। আবার দেখো লবের সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 3 গুণ করি, লবে যদি 2 ছিল, লবে 2 ছিল, 2 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত? 6 হচ্ছে। আবার হরের সঙ্গে যদি সেই 3 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে? 3 4 কত হচ্ছে? 12 হচ্ছে। দেখো সমতুল্য সংখ্যা, একই সংখ্যা, লবে যে সংখ্যা দিয়ে গুণ করব বা ভাগ করব, হরের সঙ্গে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ বা ভাগ করব, তবে গিয়ে আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। বুঝে গেছে? এবার অসমতুল্য ভগ্নাংশ কী রকম হবে? তাহলে অসমতুল্য ভগ্নাংশ কাকে বলবো আমরা? দেখো অসমতুল্য ভগ্নাংশ
হলো সেই সব ভগ্নাংশ যাদের মান বা প্রকৃত মূল্য সম্পূর্ণ ভিন্ন, আলাদা আলাদা হবে। কিন্তু সমতুল্য ভগ্নাংশ দেখতে পাচ্ছি এদের প্রতিটি মান কিন্তু সমান হয়। দেখো এই যে 2/4 আছে, একে লঘিষ্ঠ আকারে করো, 1/2 বেরোবে। 6/12কে যদি লঘিষ্ঠ আকার করি 1/2 বেরোবে। আবার 12/24কে যদি আমরা লঘিষ্ঠ আকার করি কিন্তু 1/2 হবে। বুঝা গেছে? এইভাবে সমতুল্য ভগ্নাংশে পাচ্ছি, কিন্তু অসমতুল্য ভগ্নাংশে কিন্তু এটা পাবো না। তাহলে আমি অসমতুল্য ভগ্নাংশ কি বললাম না, অসমতুল্য ভগ্নাংশ হলো সেই সব ভগ্নাংশ যাদের মান বা প্রকৃত মূল্য সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমরা লিখতে পারি এভাবে যে উদাহরণ হিসেবে আমরা যদি দিতে পারি, উদাহরণ দেখো যেমন আমরা লিখি 1/2, আর কি হবে 3 কত হবে, ধরো 2/3, ধরো 2/3। এগুলো কিন্তু অসমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ এই দুটি মান কিন্তু ভিন্ন হবে। 1/2 এর মান ভিন্ন আর 2/3 এর মান কিন্তু ভিন্ন হবে। বুঝা গেছে? আবার লিখতে পারি আমরা 5 কত হবে 7। এগুলো কিন্তু অসমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ মিলবে না। সমতুল্য ভগ্নাংশের সঙ্গে যেমন আমরা প্রতিটি ভগ্নাংশকে লবের আর হরের সঙ্গে একই সংখ্যা দিয়ে গুণ বা কিংবা ভাগ করছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভিন্ন ধরনের উত্তর হবে। যদি একের সঙ্গে যদি 2 গুণ করি, 2-এর সঙ্গে কিন্তু 3 গুণ 1 গুণ করলে 1 যোগ করলে 3 হচ্ছে। এগুলো ভিন্ন ধরনের মান হচ্ছে। বুঝা গেছে? সুতরাং এগুলো কি হচ্ছে অসমতুল্য ভগ্নাংশের উদাহরণ। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো 4-এর গ কি বলা আছে, অযুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। অযুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে অযুগ্ম ভগ্নাংশ কাকে বলবো আমরা? এখানে রয়েছে তোমাদের 4-এর দাগে রয়েছে, 4-এর গ রয়েছে, কি বলা আছে অযুগ্ম ভগ্নাংশ, অযুগ্ম অযুগ্ম মৌলিক সংখ্যা বলা আছে, অযুগ্ম মৌলিক সংখ্যা। অযুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে, সংখ্যা কাকে বলে? তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা লিখছি অযুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা লিখব যে অযুগ্ম মৌলিক সংখ্যা হলো অযুগ্ম মৌলিক সংখ্যা, অযুগ্ম মৌলিক সংখ্যা হলো সেই মৌলিক সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য নয়। সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে সংজ্ঞা অনুসারে 2 ছাড়া সব মৌলিক সংখ্যাই অযুগ্ম। বুঝেছে? এবার উদাহরণ যদি দিই, উদাহরণ দেখো আমরা মৌলিক সংখ্যা একদম যদি শূন্য দিক থেকে ধরি, তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এই 2 কিন্তু কেবলমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। 2 সংখ্যাটি কেবলমাত্র একটি যুগ্ম মৌলিক সংখ্যা, আর 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু অযুগ্ম মৌলিক সংখ্যা। কি বললাম? 2 ছাড়া সকল মৌলিক সংখ্যাগুলো কি হচ্ছে অযুগ্ম মৌলিক সংখ্যা। আমরা লিখতে পারি 3, তাই না? 3, 5, 7, 9, 10 হবে না, 11, 13, 14, 15, 16, 17, 17 হবে, 17, 18, 19 হবে, 20, 21 হবে না, 22 হবে না, 23 হবে। কেমন? এগুলো কিন্তু অযুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ। এগুলো কি হচ্ছে অযুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ। কেমন? এরপর হচ্ছে 25, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 কিন্তু 29 হতে পারে। এরপর কি হচ্ছে 29 হতে পারে, তাই না? 30 হবে না, 31 হবে। 31 হচ্ছে অযুগ্ম মৌলিক সংখ্যা। বুঝেছে? তাহলে এইগুলো সবগুলো কি হচ্ছে তোমাদের অযুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ। কেমন? তাহলে এর পরের প্রশ্ন চলো দেখি। এর পরের প্রশ্ন কি বলা আছে? এর পরের প্রশ্ন হচ্ছে দেখো যে ঘয়ের দিকে 4-এর ঘ চলে এলাম। 4-এর ঘ কি বলা আছে? 3/4 এর 4টি সমতুল্য ভগ্নাংশ লেখো। যে 3/4 এর 4টি সমতুল্য ভগ্নাংশ কি হবে? চলো আমরা খাতায় লিখে দেখি। চলো 3/4 বলা আছে। 3/4 কে 4টি সমতুল্য ভগ্নাংশ লিখবো আমরা।
সমান দিয়ে দেবো। সমান দিয়ে আমরা কি 3/4 4টি ভগ্নাংশ কী হবে আমরা লিখতে পারি 3/4, অর্থাৎ আমরা যদি লবে 2 গুণ করবো, হরে 2 গুণ করলে কত হবে 3 দুগুণে কত হচ্ছে 6 হয়, আর হরে যদি 2 গুণ এই একই সংখ্যা যদি গুণ করি 4 দুগুণে কত হবে 8 হবে। আবার আমরা লিখতে পারি, দেখো এবার 3-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 3 3 কত হচ্ছে 9 হবে। আবার হরের সঙ্গে যদি আমরা বা 4-এর সঙ্গে আমরা যদি 3 গুণ করি 4 3 কত হচ্ছে 12 হবে। কত হবে 4 3 12। এবার আমরা যদি দেখো লবের সঙ্গে যদি আমরা 8 গুণ করি, হরের সঙ্গে 8 গুণ করবো, তাহলে 8 3 কত হচ্ছে 24 হবে। কত হবে 24 হবে। আর 8 4 কত হচ্ছে 32 হয়ে যাবে, হরে 32 হয়ে যাবে। তাহলে এরপর আমরা লিখতে পারি যেমন 5 যদি গুণ করি, লবের সঙ্গে যদি 5 গুণ করি কত হচ্ছে, তাহলে কত হচ্ছে লবে 5 গুণ করলে কত হবে 5 3 কত হচ্ছে 15 হবে। আর হরে যদি 5 গুণ করি 5 4 করি কত হচ্ছে 20 হচ্ছে 20। আবার এইগুলো এমনভাবে উপরে লবের সঙ্গে যা গুণ করব হরের সঙ্গে সেই সংখ্যা গুণ করলে, বা লবে যত সংখ্যা ভাগ করব হরে তত সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে সেইগুলো হবে তার কি সমতুল্য ভগ্নাংশের উদাহরণ। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। থেকে 4-এর কী বলা হচ্ছে, 4-এর কী বলা আছে যে বদমাস কথাটির পুরো অর্থ কি? আমরা জানি বি ফর ব্র্যাকেট, ও ফর কি আছে অফ বা এর হয়, এর পর গুণ হয় জানি, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে কি হচ্ছে গুণ, আর এ ফর এডিশন, এডিশন মানে কি হচ্ছে যোগ, আর এস ফর কি হচ্ছে সাবস্ট্রাকশন, এস ফর সাবস্ট্রাকশন মানে কি বিয়োগ। চলো প্রথমে আমরা লিখব বদমাস নিয়মের বি ও ডি, এম এ এস। বি ফর লিখবো আমরা, বি ফর কি হচ্ছে বি ফর ব্র্যাকেট, বি আর এ সি কে ই টি, ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি জানি আমরা বন্ধনী, কি আছে বন্ধনী। বন্ধনী 4 রকম হয়, একটা আছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার ও আছে, ও ফর কি আছে অফ, ও এফ, অফ। অফ মানে কি জানি এর, এর পর কি আছে গুণ, কি হয় গুণ হয়। বুঝেছে? এরপর ডি দেখো, ডি ইকুয়ালস, ডি পর কি হবে ডিভিশন, ডি পর কি হচ্ছে ডিভিশন, ডি আই ভি আই এস আই ও এন। ডিভিশন মানে কি জানি আমরা কি ভাগ, ডিভিশন মানে কি জানি ভাগ জানি। এবার ডি ফর ডিভিশন হচ্ছে। আবার এম ফর লেখো, এম, এম মানে কি আছে এম ফর মাল্টিপ্লিকেশন, এম ইউ এল টি আই পি এল আই সি এ টি আই ও এন, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি জানি আমরা গুণ জানি, কি জানি গুণ। ঠিক আছে? এরপর হচ্ছে এফ, এ, এম এর পর কি হচ্ছে এ হচ্ছে, এ ফর কি হয় এ ফর হচ্ছে এডিশন, এ ডি ডি আই টি আই ও এন, এডিশন মানে কি জানি আমরা যোগ জানি, যোগ। এডিশন মানে কি হয় যোগ। এরপরে হচ্ছে শেষে হচ্ছে সাবস্ট্রাকশন, এস ফর কি হচ্ছে সাবস্ট্রাকশন, এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন। তাহলে আমরা এস ফর সাবস্ট্রাকশন বানান কি হচ্ছে এস ইউ বি টি আর এ সি টি আই ও এন। সাবস্ট্রাকশন মানে কি হচ্ছে বিয়োগ, সাবস্ট্রাকশন মানে কি হচ্ছে বিয়োগ। বুঝেছে? এটা হচ্ছে তোমাদের বদমাসের পুরো নাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 5-এর দাগের প্রশ্ন কি বলেছে, 5-এর ক কি বলা আছে যে এই চিহ্নগুলো পরের চিত্রটি কি হবে। দেখো বলেছে এটা কি হচ্ছে 1 2 3 4 5 6, একটা ষড়ভুজ হচ্ছে, একটা পঞ্চভুজ আর চতুর্ভুজ। এর পরেরটি আমরা অবভিয়াসলি বুঝতে পারছি, এই পরের চিত্রটি কী হবে ত্রিভুজের চিত্র হবে, পরের চিত্রটি কী হবে ত্রিভুজ হবে। তাহলে এটা হচ্ছে ষড়ভুজ, যে বহুভুজের 4টি বাহু বর্তমান সেই ত্রিভুজকে কী বলা হয় ষড়ভুজ বলা হবে। আর পঞ্চভুজ, যে বহুভুজের 5টি বাহু বর্তমান তাকে পঞ্চভুজ বলা হয়। আর চতুর্ভুজ কি বলা হয়, যে বহুভুজের 4টি বাহু বর্তমান তাকে কি বলা হয় চতুর্ভুজ। আর ত্রিভুজ, যে বহুভুজের 3টি বাহু বর্তমান তাকে কি বলা হয় ত্রিভুজ বলা হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন 48 40 32 24, এর পরের সংখ্যাটি কি হবে। দেখো এই প্রপার নাম্বার সারিটা দেখো শেষ থেকে 8-এর গণিতক, 8-এর গণিতক দেখো শেষ থেকে 8-এর গণিতক। তাহলে আমরা যদি লিখি, দেখো প্রতিটা স্টেপ হচ্ছে 8 3 24, 8 3 24, 8 4 32, এর 3 দিয়ে হচ্ছে 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48। এটাকে নিশ্চয়ই 8 2 16 হবে।
তাহলে এখানে কী হবে 16 হবে দুগুণে, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, বোঝা গেছে। এবার চলো পরের প্রশ্ন থেকে আমরা গয়ের প্রশ্ন 13, 15, 26, 21, 32, 51, 28, 30 ড্যাশ। তাহলে এখানে কত বসবে সেটা তোমরা একটু ভালো করে দেখো, দেখি কী হবে হতে পারে এটা। দেখো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কি হতে পারে এখানে। দেখো উপরের দুটো সংখ্যা যোগ করো, উপরের দুটো সংখ্যা যোগ করো, 13 আর 25 যোগ করলে কত হচ্ছে 28, 28 থেকে যদি আমরা 2 বাদ দিই 26 হচ্ছে। এবার পরের সংখ্যা দেখো 21 থেকে 32, 21-এর সঙ্গে যদি 32 যোগ করি তাহলে কত হচ্ছে 53 হচ্ছে। 53 থেকে যদি আমরা 2 বাদ দিই 51 হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা প্রতিটি ক্ষেত্রে উপরের দুটি সংখ্যার যোগ করে 2 বাদ দিলে, উপরের সংখ্যা দুটি যোগ করে 2 বাদ দিলে কী হচ্ছে নিচের সংখ্যা হচ্ছে, উপরের সংখ্যা দুটি যোগ করে 2 বাদ দিলে নিচের সংখ্যা হচ্ছে, আর উপরের সংখ্যা দুটি যোগ করে 2 বাদ দিলে কত হবে নিচের সংখ্যা হবে। অর্থাৎ 28 আর 30 যদি আমরা যোগ করি, 28 আর 30 যদি যোগ করি, যোগফল থেকে যদি আমরা কত বাদ দেবো, যোগফল থেকে কত বাদ দেবো, দেখো 28 আর 30 কত হচ্ছে 58 হচ্ছে, আর 58 থেকে যদি আমরা 2 বাদ দিই কত হচ্ছে 56। তাহলে উত্তর তোমাদের কী হবে 56 হবে। কেমন? চলো পরের প্রশ্ন থেকে আমরা গয়ের প্রশ্ন চেয়ারের ইকুয়ালস টু 381918, অর্থাৎ 18, 381918, তাই না? তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 5টি সংখ্যা থাকছে, C4 3, H4 8, A4 1, আর I4 9, আর R4 18, মানে 18। তাহলে এবার বুঝতে পেরেছো যে অ্যালফাবেটের সংখ্যাক্রম, অ্যালফাবেটের ক্রম সংখ্যা, সি 3 নম্বর অ্যালফাবেট, এইচ কত নম্বর অ্যালফাবেট 8 নম্বর অ্যালফাবেট, আর এ হচ্ছে 1 নম্বর অ্যালফাবেট এ, তাই না? তাহলে অ্যালফাবেটের ক্রম অনুযায়ী আমাদের নাম্বারগুলো বসানো হয়েছে। এবার তাহলে স্কুলের নাম্বারগুলো দেখো, তাহলে স্কুলের নাম্বারগুলো যদি আমরা দেখি, স্কুল কত নম্বর অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেটের স্কুল লিখি আমরা, স্কুল SCHOOL। তাহলে এবার আমরা লিখি যে স্কুল, দেখো স্কুল, তাহলে এস হচ্ছে 19তম অ্যালফাবেট, সি হচ্ছে 3 নম্বর অ্যালফাবেট, আর এইচ হচ্ছে 8 নম্বর অ্যালফাবেট, আর ও হচ্ছে 15 নম্বর অ্যালফাবেট, এই ওটাও 15 নম্বর অ্যালফাবেট, আর এই এলটা কিন্তু 12 নম্বর অ্যালফাবেট, বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে তোমাদের রয়েছে যেটা ছিল চেয়ারের যে CHAIR, চেয়ারের যে সি হচ্ছে 3 নম্বর অ্যালফাবেট, এইচ হচ্ছে 8 নম্বর অ্যালফাবেট, এ হচ্ছে 1 নম্বর অ্যালফাবেট, আই হচ্ছে 9 নম্বর অ্যালফাবেট, আর হচ্ছে 18 নম্বর অ্যালফাবেট, বোঝা গেছে? তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 6 দাগের প্রশ্ন বলা আছে। 6 দাগের প্রশ্ন কি বলা আছে, 6 দাগে বড় থেকে ছোট হিসেবে সাজাও 3/8, 5/6, 1/2। তাহলে এটা আমরা বড় থেকে ছোট সাজাবো, কোনটা বড় কোনটা ছোট। দেখতে পাচ্ছি লবগুলো অসমান, হরগুলো অসমান। সুতরাং এই ধরনের যদি প্রশ্ন পড়ে প্রথমে আমরা কি করব, যে প্রথমে এই সংখ্যাগুলো ক্রম অনুযায়ী উপর নিচে লিখে যাব। 3/8, তারপরে হচ্ছে 5 কত হচ্ছে 6, তারপর নিচে হচ্ছে 1/2। দেখতে পাচ্ছি সবগুলো লবগুলো ছোট হচ্ছে আর হরগুলো কি হচ্ছে বড় হচ্ছে। সুতরাং আমরা কি করব, যে প্রতিটি ভগ্নাংশের হরগুলো আমরা লসাগু করব, অর্থাৎ 8, 6 আর 2, 8, 6, 2 আমরা লসাগু করব, কত হচ্ছে 2 4 কত হচ্ছে 8, 2 3 কত হচ্ছে 6, আর 2 1 2, কত পেলাম আমরা? তাহলে 2 4 8, 2 3 6, আর 2 1 2, অর্থাৎ 4 3 12, 12 2 কত হবে 24। আমরা বাই দিয়ে ইকুয়ালস টু দিয়ে আবার ছোটো বাই দেবো, বাই দিয়ে ইকুয়ালস টু দিয়ে আবার বাই দেবো, বাই দিয়ে ইকুয়ালস টু দিয়ে আবার বাই দেবো। তাহলে প্রথমে সংখ্যা হচ্ছে 3/8, 3/8 গুণিতক 5/6 গুণিতক 1 গুণিতক 2 গুণিতক। এবার দেখো নিচে যে আমরা লসাগু করেছিলাম কত হচ্ছে 24 উত্তর বেরিয়েছিল, 4 2 8, 8 3 কত 24 উত্তর বেরিয়েছিল লসাগু। আমরা হরে লিখে দেবো, প্রতি ক্ষেত্রে হরে কিন্তু এই 24টা লিখে দেবো। এবার দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে 24 হচ্ছে, 8 3 কত হচ্ছে 24, 6-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে, 6 4 24, 2-এর সঙ্গে কত গুণ করলে 24 হচ্ছে 12 গুণ করলে, আর নিচে যদি 12 হয় উপরে 12 হবে, নিচে 4 হলে উপরে 4 হবে, 3 নিচে 3 হলে উপরে 3 হবে। এবার লবগুলো গুণ করে বসো, 3 3 কত হচ্ছে 9, 5 4 কত হচ্ছে 20, আর 12 1 কত হচ্ছে 12। এবার দেখো কোনটা বড় ছোট। দেখো হরগুলো সমান হচ্ছে,
হরগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে। এবার লব দেখো অসমান, দেখো প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 9, তারপরে হচ্ছে 20, তারপর হচ্ছে 12, দেখতে পাচ্ছি 20টা বড়, সুতরাং এই 5/6টা সব থেকে বড় রাশি, অর্থাৎ আমাদের বড় থেকে ছোট বলেছে, তাহলে বড় হচ্ছে 5/6 গ্রেটার দেন, এর থেকে ছোট কোনটা আছে 20 থেকে ছোট হচ্ছে 12, অর্থাৎ 1/2, এর থেকে ছোট কোনটা হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে 3/8, তবে 3/8, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে পরিণত করো 18/30। 18/30 লঘিষ্ঠ আকার মানে কি ছোট করা, লঘিষ্ঠ মানে কি ছোট করতে হবে, কাটাকুটি করে কি করতে হবে তোমাদেরকে ছোট করতে হবে। তাহলে চলো আমরা যদি কাটাকুটি করি, কত বলা আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলছে 18/30, কত হচ্ছে 18/30। 18/30কে যদি আমরা লঘিষ্ঠ আকার করি, দেখো 18/30 মূলত আমি সাধারণভাবে লঘিষ্ঠ আকার করছি। দেখো 18/30 জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ উপরের সংখ্যাকে 2 দিয়ে আর নিচের সংখ্যা 30 দিয়ে, উপরের সংখ্যা 2 দিয়ে আর নিচের সংখ্যা 2 দিয়ে কী করবে, ভাগ করবে। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9 পাবো আমরা, আর 30কে যদি 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে। এবার 9 আর 15 দেখো তো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, দেখতে পাচ্ছি। তাহলে সর্বোচ্চ 3 দ্বারা বিভাজ্য আছে 9, অর্থাৎ 3 3 9, আর 15কে 3 দিয়ে বিভাজ্য করলে 5 3 1 15, অর্থাৎ 3 5 কত হচ্ছে 15। উত্তর কত পেলাম আমরা, 3/5। এটা হচ্ছে তোমাদের লঘিষ্ঠ আকার, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি। কেমন? চলো পরের প্রশ্ন কী হবে, এর উত্তরটা কত হবে, 3/5 হবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে, বিয়োগ করো বলা আছে 1/4 বিয়োগ 1/5, ভগ্নাংশের বিয়োগ করবো আমরা। তাহলে ভগ্নাংশের বিয়োগটা আমরা প্রত্যেকে জানি, প্রত্যেককে প্র্যাকটিস করেছি। তাহলে কী হবে, তাহলে 1/4 বিয়োগ 1/5 সমান, আমরা কী করবো, আর 4 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং এগুলো কী হচ্ছে, এগুলো গুণ করে দেবো। 5-এর কথা হচ্ছে 20, উপরে 1 আছে মানে কি 4 আছে, 5 হবে, আর বিয়োগ এখানে 1 আছে 5 আছে মানে কি এখানে 4 বসবে, কত হচ্ছে 5 থেকে 4 কত হচ্ছে 1, 1/, কত হচ্ছে 20, 1/20 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 9 থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 9-এর ক কি বলা আছে, 8 জন লোক একটি কাজ করে 24 দিনে করে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করবে, ওই কি নিয়মে লেখো। তাহলে আমরা যদি লিখি যে 8 জন লোক যদি একটি কাজ করে, তাহলে কদিন করবে, 8 জন লোক একটি কাজ করে 24 দিনে। তাহলে আমরা লিখতে পারি 8 জন লোক একটি কাজ করে, কাজ 24 দিনে করে। তাহলে যদি আমরা দেখি 1 জন লোক করে, তাহলে 1 জন লোক যদি ওই একটি কাজ করে, তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা বেড়ে যাবে। 1 জন লোক যদি ওই কাজটি করে, সেক্ষেত্রে কি দিন সংখ্যা বেড়ে যাবে, বাড়লে কি হয়, গুণ হবে। তাহলে 24 গুণিত কত হচ্ছে 8 দিনে করতে পারবে। এবার 12 জন লোক যদি ওই কাজটি করতে পারে, তাহলে 1 জন লোক এত দিনে করলে, তাহলে 12 জন লোক কত দিনে করবে, গুণ করব, তাহলে ভাগ করব এক্ষেত্রে। তাহলে 12 জন লোক, যদি লোক সংখ্যা বাড়ছে মানে কি দিন সংখ্যা কমবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক, ভাগ হবে। তাহলে 24 গুণিত 8 কত হচ্ছে 12, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24 দিনে করে, কত হবে 8 দুগুণে কত হচ্ছে 16, তাহলে কত দিনে করবে, 16 দিনে করে। তাহলে অতএব তোমরা লিখে দেবে যে 12 জন লোক ওই কাজটি, লেখো ওই কাজটি, 12 জন লোক ওই কাজটি 16 দিনে করবে, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, ক্ষয় দাগের প্রশ্ন 9-এর খ, একটি ভাগ অঙ্কে ভাগফল হচ্ছে 16, ভাগফল 16, ভাজক ভাগফলের দ্বিগুণ, ভাজক হবে ভাগফলের দ্বিগুণ অপেক্ষা 3 বেশি, আবার ভাগশেষ ভাগফল অপেক্ষা 6 কম হলে ভাজ্য কত হবে। তাহলে দেখো চলো আমরা গণিতের মাধ্যমে এই প্রশ্নের সমাধানটা আমরা করার চেষ্টা করি। চলো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ভাগ অঙ্ক, আমরা ভাগটা নিয়ে সাপোজ এইভাবে করি, আমরা সাপোজ ভাগটা এইভাবে করি, লক্ষ্য করো ভালো করে মন দিয়ে দেখো। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখো, আর এই ভাগ অঙ্কে ভাগফল কত বলা হচ্ছে, ভাগফল 16, ভাগফল কত হবে 16, উপরটা ভাগফল করবো আমরা, ভাগফল কত হচ্ছে 16 হচ্ছে।
তাহলে এবার আমরা এরপর কি বলা হয়েছে না, এরপর বলেছে ভাজক ভাগফলের দ্বিগুণ। এই ভাগফল যা হবে ভাজক হবে তার দ্বিগুণ হবে। ভাগফল কী হবে, যে ভাজক যা হবে ভাগফলের ভাজক হবে ভাগফলের দ্বিগুণ, অর্থাৎ 16 দিনে কত হবে 32 অর্থাৎ 16 গুণিতক 2 দ্বিগুণ বলা হচ্ছে। ভাগফলের দ্বিগুণ হবে কি ভাজক হবে, ভাজকটা এ প্রান্তে হয়। এরপর কি বলা আছে আবার বলেছে ভাগফলের দ্বিগুণ অপেক্ষা কত বেশি বলা আছে, 3 বেশি বলা আছে, যুক্ত 3 বেশি বলা আছে। ভাজক হবে ভাগফলের 3 গুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা 3 বেশি হবে, অর্থাৎ কত হবে এই ক্ষেত্রে 16 32 3 কত হবে 35 হবে। তাহলে ভাজক কত পাবো আমরা 35 পাবো, তাই না? ভাজক কত পাবো 35 পাবো। এরপর বলেছে আবার ভাগশেষ ভাগফল অপেক্ষা 6 কম। ভাগশেষ হবে ভাগফল অপেক্ষা কত হবে 6 কম, অর্থাৎ ভাগফল কত ছিল 16 ছিল, সুতরাং ভাগশেষ কত হবে, ভাগশেষ করবো আমরা কি 16 থেকে কত বাদ দেবো 6 বাদ দেবো, কত হবে 10। তাহলে ভাগশেষ কত হবে 10। এবার আমরা পেয়ে গেছি তাহলে ভাজ্য, ভাগফল আর ভাগশেষ। এবার আমরা সহজে কিন্তু ভাজ্যটা বের করতে পারবো। এই ভাজ্যটা কী হবে এখানে বের করতে পারবো, আমরা সূত্র জানি যে ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এইভাবে যদি আমরা করি গণিতটা অ্যান্সারটা আমরা বের করতে পারবো। তাহলে এবার চলো আমরা এই সূত্র দিয়ে যে ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ দিয়ে অ্যান্সারটা করতে পারি কিনা। তাহলে এখানে কি বলা আছে, আমরা যদি ধাপে ধাপে অঙ্কটা করি, তাহলে ভাষা দিয়ে যদি আমরা অঙ্কটা করি, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাজক কত হবে, তোমরা নিশ্চয়ই 35 সঙ্গে 16 গুণ করে ফেলেছো, গুণ করে 10 দিয়ে তোমরা যোগ করেছো, যোগ করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা হবে তোমার ভাজ্য। ঠিক আছে, এবার যদি আমরা ভাষা দিই, তাহলে এখানে কি বলা আছে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে ভাগফল, ভাগফল কত দেওয়া আছে, ভাগফল কত আছে 16, ভাগফল কত হচ্ছে 16 দেওয়া আছে। তাহলে ভাজক নির্ণয় করতে হবে, ভাজক সমান কত হবে, তাহলে ভাজক সমান 16 দ্বিগুণ অপেক্ষা 3 বেশি বলা হচ্ছে, অর্থাৎ 16 দ্বিগুণ অপেক্ষা কী হচ্ছে 3 বেশি, কত হবে 16 দুনে 32 3 কত হবে 35। তাহলে ভাজক কত হলো 35, ভাগফল কত হচ্ছে 16। এবার কি হচ্ছে ভাগশেষ কত হবে, তাহলে ভাগশেষ কত হলো, ভাগশেষ বলা আছে যে ভাগফল থেকে ভাগ কত কম, বলছে ভাগফল থেকে 6 কম, অর্থাৎ ভাগফল কত ছিল 16 ছিল, তাহলে 16 থেকে কত কম 6 কম, সমান কত হবে 10। তাহলে ভাগশেষ কত হবে 10 হবে। তাহলে অতএব ভাজ্য কী হবে, তাহলে অতএব ভাজ্য সমান কত হবে, ভাজ্য বের করার নিয়ম জানি আমরা কি না, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ সমান, তাহলে ভাজকের সঙ্গে ভাগফল আমরা গুণ করব, ভাজক কত ছিল, ভাজক হলো 35, ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 16, আর যুক্ত কত হচ্ছে ভাগশেষ কত হচ্ছে 10। এবার আমরা 35 সঙ্গে আমরা 16 গুণ করব, তাহলে 35 16 গুণ করলে কত হবে 560 হয়, 6 5 30 560 হচ্ছে 560। তাহলে 35 সঙ্গে যদি আমরা 16 গুণ করি কত হচ্ছে 560 হচ্ছে 560 560 যুক্ত 10, 560-এর সঙ্গে 10 তোমরা যোগ করো, যোগ করলে কত হবে 570 হবে, কত হবে 570 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি পুকুরের গয়ের প্রশ্ন 8-9 গ, একটি পুকুরে ক্ষেত্রফল কি বলা আছে, একটি পুকুরের ক্ষেত্রফল 480 বর্গমিটার, পুকুরের লম্বা দিকের দৈর্ঘ্য 24 মিটার, পুকুরের প্রস্থ ও পরিসীমা কত। তাহলে এটা পুকুরের ক্ষেত্রফল বলা আছে 480 বর্গমিটার, পুকুরটির লম্বা দিকে দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, আর পুকুর প্রস্থ ও পরিসীমা কত নির্ণয় করতে বলা আছে। চলো আমরা গণিতটা আমরা করে দেখি। তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে, প্রথমে প্রদত্ত কি রয়েছে পুকুরের ক্ষেত্রফল, কি বলা আছে পুকুরের ক্ষেত্রফল কি বলা আছে, ক্ষেত্রফল বলা আছে সমান 480 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত পেলাম 480 বর্গ মিটার। তাহলে পুকুরটির লম্বার দিকে দৈর্ঘ্য কত হবে, পুকুরের দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 24 মিটার, কত মিটার 24 মিটার। আর কি বলছে প্রস্থ নেই আর পরিসীমা নেই। তাহলে
এটা কি পুকুরটা কীরকম হচ্ছে, পুকুরটা বর্গ মিটার বলা হচ্ছে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু রয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, তাহলে পুকুরটি কী হবে, আয়তাকার হবে। পুকুরের দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ যেহেতু চাইছে, তাহলে এক্ষেত্রে কী হবে, পুকুরটা কী ধরনের পুকুর হবে, আয়তাকার পুকুর হবে। এক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আমরা কি, ক্ষেত্রফল থেকে আমরা জানি আয়তাকার যে পুকুরটি, তাহলে পুকুরটি আয়তাকার, পুকুরটা আয়তাকার। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব সুতরাং দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কি হচ্ছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে প্রস্থ তোমাদের রয়েছে ক্ষেত্রফল। কেননা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে এখানে কি রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 24 মিটার রয়েছে, তাই না, দৈর্ঘ্য 24 মিটার রয়েছে, তাহলে প্রস্থ কত হবে, তাহলে ক্ষেত্রফল দিয়ে রয়েছে 480 বর্গমিটার। তাহলে প্রশ্নের মানগুলো বসে দাও, দৈর্ঘ্য কত হচ্ছে 24 মিটার রয়েছে, আর প্রস্থ কত রয়েছে, প্রস্থর মান দেওয়া নাই, বের করবো আমরা, আর ক্ষেত্রফল কত হচ্ছে 480 বর্গমিটার। তাহলে প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান 480কে আমরা 24 দিয়ে কী করবো, ভাগ করব, সমান প্রস্থ বেরিয়ে যাবে। তাহলে 448কে 24 দিয়ে ভাগ করলে 24 দুগুণে 48, 2 24 শূন্য শূন্য 20, তাহলে 20 কী হলো, 20 মিটার, 20 মিটার। দৈর্ঘ্য কত ছিল, 24 মিটার ছিল, আর প্রস্থ কত হলো 20 মিটার। অতএব প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান কত হচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার যদি প্রস্থ হয়, এবার আমরা লিখতে পারি যে পরিসীমা কত হবে। তাহলে আয়তাকার জমির পরিসীমা আমরা সূত্র প্রত্যেকে জানি যে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাই না। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে, তাহলে 24 মিটার, আর যুক্ত প্রস্থ কত হচ্ছে 20 মিটার। সমান কত হবে, এখানে মিটার দিয়ে দাও, তাহলে 24 আর 20 কত হবে, 24 20 20 অর্থাৎ 44। তাহলে 2 গুণিতক কত হবে, 44 মিটার, সমান 44 দিনে কত হবে, 88 মিটার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে আয়তাকার জমির প্রস্থ বের করে ফেলেছি আমরা, প্রস্থ 20 মিটার পেয়েছে, আর পরিসীমা কত পেয়েছে, পরিসীমা হবে 88 মিটার, পরিসীমা কত হবে 88 মিটার। তাহলে আয়তাকার জমি দেখো, এই আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে পরিসীমা মানে কি বলা হচ্ছে, পরিসীমা 4টি বাহু যোগফল, এটাও 24 হলে এটাও 24 হবে, এটাও 20 হলে এটাও 20 হবে, এই 4টিকে যোগ করে দাও, কত হবে 88 হবে। 24 আর 24 কত হবে 48, আর 20 20 40, অর্থাৎ 88, কত হবে 88 মিটার। তাহলে পরিসীমা কত পেলাম, অতএব পরিসীমা কত পেলাম আমরা, পরিসীমা সমান হচ্ছে 88 মিটার, 88 মিটার। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো ঘয় থেকে প্রশ্ন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো বলেছে, 245 গুণিতক 24, 245 গুণিতক 24 মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা কিন্তু যে এই ধরনের গুণফলটা, অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে গুণফল করতে হলে আমরা কি ভাজকটাকে লসাগু করতে হয়, ভাজকটাকে প্রথমে লসাগু করব। তাহলে 245 বলা আছে, 245-এর সঙ্গে যদি আমরা 24 গুণ করি, সেক্ষেত্রে যেহেতু এটা মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ করব, সুতরাং আমরা ভাজকটাকে আমরা কি করব, লসাগু করব। তাহলে 24কে যদি আমরা লসাগু করি, কত 2 12, 12 দুগুণে 24, 2 6 6 দুগুণে 12, 2 3 3 দুগুণে 6। কী পেলাম আমরা, এই যে লসাগুগুলো পেলাম 24-এর, তাহলে 24-এর লসাগুগুলো কী পেলাম, 2 গুণিতক 2 গুণিতক 2, কটা 2 পেলাম, 3টে 2 গুণিতক কত হলো 3। দেখো প্রতিটি মান দিয়ে এই সংখ্যাগুলো গুণ করব। দেখো প্রথমে তাহলে 245-এর সঙ্গে কত গুণ করব, প্রথম 2টা দিয়ে গুণ করব, গুণিতক 2, কত হবে 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 4 দুগুণে 8 একে 9, আর 2 দিনে কত হচ্ছে 4, 400 কত হচ্ছে 90। আবার এই 490-কে আমরা কত দিয়ে গুণ করব, 490-কে আমরা পরের 2 দিয়ে গুণ করব। তাহলে 490-কে আমরা যদি পরের 2 দিয়ে গুণ করি, এই 490-এর সঙ্গে যদি পরের 2 দিয়ে গুণ করি, তাহলে 9 শূন্যে 0, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 একে 9। তারপর হচ্ছে এবার 980-কে আবার পরের 2 দিয়ে গুণ করব। তাহলে 980-র সঙ্গে
পরে 2 দিয়ে যদি আমরা গুণ করি 9 শূন্যে 0, 8 দুনে 16, 6 হাতে 1, 9 দুনে 18, 19, অথবা 1960। আবার এই 1960কে যদি আমরা 3 দিয়ে 1960কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হচ্ছে 3 শূন্যে 0, 6 3 18, 8 হাতে 1, 9 3 87, 28, 28 আর 2 3 একে 3 একে 4 5, অথবা 25,800 কত হচ্ছে 25,800। গুণটা এখানে ভুল হয়েছে, 5 হবে, 3 একে 3 আর 2 কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 5,880, কত হচ্ছে 5,580। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অতএব মৌলিক উৎপাদক হলো কত হবে, তাহলে 2 4 5 গুণিতক 24 এর গুণফল, মৌলিক উৎপাদকের সাহায্যে গুণফল, তাহলে গুণফল কত হলো, গুণফল সমান কত হচ্ছে 5,880, কত হচ্ছে 5,880। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, এখানে দেখো 10 দাগে কি বলা হচ্ছে, 10 দাগে বলা হচ্ছে যে বর্গক্ষেত্র রম্বসের দুটি মিল উল্লেখ করো। বর্গক্ষেত্র রম্বসের মধ্যে দুটি মিল, চলো আমরা দুটি মিল খোঁজার চেষ্টা করি। বর্গক্ষেত্র রম্বসের মধ্যে দুটি মিল আমরা যদি বের করি তাহলে 1 নম্বর মিলটা পাবো কি না, না প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, প্রতিটি বাহু বা সকল বাহুর দৈর্ঘ্য সমান হয়। 2 নম্বর মিল দেখব, 2 নম্বর মিল হবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন লক্ষ্য করো যে পরের প্রশ্ন রয়েছে সরলরেখা কাকে বলে। কি বলেছে, সরলরেখা কাকে বলে। চলো এই সরলরেখা কাকে বলে এর আমরা অ্যান্সারটা করে ফেলি। দেখো সরলরেখার সংজ্ঞা, দেখো যে প্রথমে একটা রেখার সংজ্ঞা রয়েছে, এটা একটু দেখে নিতে পারো তোমরা কেমন। এরপর দেখো সরলরেখার সংজ্ঞা হচ্ছে, দেখো একই সমতলে অবস্থিত হয়ে যে রেখা দিক পরিবর্তন না করে 2 বা তার বেশি বিন্দুর মধ্যে দিয়ে সোজা বর্ধিত হয়ে যায় তাকে কি বলা হয়, সরলরেখা বলা হয়। দেখো এমন একটা স্কেল দিয়ে তোমরা একটা পেন্সিলের সাহায্যে স্কেলের সাহায্যে তোমরা কি করবে, এই এমন একটা রেখা অঙ্কন করবে, তার এইরকম বিন্দুগুলো দেবে, এক প্রান্তে ও দেবে আর মাঝে ডট দিয়ে তোমরা ABC নামকরণ করে দেবে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে, ও রেখাটি একই সমতলে অবস্থিত হয়ে ABC বিন্দুর মধ্য দিয়ে বর্ধিত হয়ে যায়, সেই কারণে ও একটি সরলরেখা, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো যে আমরা 11 দাগের হয়ে গেছে, 12 দাগে দেখো দুটি অর্ধগোলকের উদাহরণ দাও। তাহলে দুটি অর্ধগোলকের যদি উদাহরণ খুঁজি, একটা হবে কি বাটি, একটা হবে বাটি, আমরা বাটি দেখেছি, বা কাটা লেবু বা অর্ধেক লেবু, এটা হচ্ছে বাটি, আর এটা হচ্ছে গম্বুজ, এটা কি হবে গম্বুজ। তাহলে আমরা দুটি অর্ধগোলকের উদাহরণ আমরা বের করেছি। এরপরে দেখো যে 13 দাগে বলা হচ্ছে, দেখো যেখানে আয়তক্ষেত্র বলা হচ্ছে, এর কর্ণ দুটি অঙ্কন করা হয়েছে, পাশে চিত্রটিতে কটি ত্রিভুজ আসে। তাহলে যে চিত্রটা পাশে চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, দেখো আমরা সহজে দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট কতগুলো হচ্ছে 8টি। তাহলে ত্রিভুজের সংখ্যা কতগুলো হচ্ছে 8টি ত্রিভুজ হচ্ছে, 8টি ত্রিভুজ, ঠিক আছে। এরপরে দেখো 14 দাগের প্রশ্ন, দেখো চিত্রসহ সংজ্ঞা দাও, সামান্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। চলো আমরা একটা করে প্রথমে দেখো সামান্তরিক কাকে বলবো আমরা, আর এর একটা চিত্র দেখো। সামান্তরিক দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয়, সামান্তরিক বলে। এখানে চিত্র দেখো, চিত্রের পাশে রয়েছে এই চিত্রটা এরকম অঙ্কন করে দেবে, এইরকম চিত্র একটা অঙ্কন করে দেবে, তির্যক বাহু ABCD একটি সামান্তরিক, যার দুটি কর্ণ হচ্ছে AC আর BD দুটি কর্ণ, এরকম একটা সামান্তরিক তোমরা অঙ্কন করে দেবে। আর নিচেরটা একটু পড়ে নেবে তোমরা, পজ করে তোমরা অবশ্যই একটু পড়ে নিও, কেমন। চলো এরপর কি বলা আছে, এরপর দেখো রম্বস কাকে বলবো আমরা, যে রম্বস জানি আমরা, একটু আগে আমরা রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য দেখেছি। এখন দেখো রম্বসের
সংজ্ঞা দেখো, বলেছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে কি বলা হয়? রম্বস বলা হয়। মনে রাখবে, রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান হলেও তার বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে। আর বর্গক্ষেত্রের সঙ্গে এটা এখানে পার্থক্য হচ্ছে যে বর্গক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হয়। ঠিক আছে, এইটুকু পার্থক্য তোমরা মনে রাখবে। এবার একটা চিত্র অঙ্কন করে দেবে রম্বসের। কেমন? চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। তোমরা রম্বসের এই চিত্রটাও দিতে পারো, যে সামান্তরিকে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস, এই চিত্রটাও তোমরা দিয়ে দিতে পারো। এটা হচ্ছে রম্বসের চিত্র। কেমন? এই চিত্রটা দিলে তোমরা সহজে কিন্তু বুঝতে পারবে বা বোঝাতে পারবে স্যারকে। চলো পরের প্রশ্ন কি বলা আছে যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো, বিষমবাহু ত্রিভুজ কাকে বলবো আমরা? না, যে ত্রিভুজে তিনটি বাহু অসমান। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে কি বলবো আমরা? বিষমবাহু ত্রিভুজ বলবো। এখানে ত্রিভুজ দেখো, এই তিনটি বাহু, আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু, কিন্তু এক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ হলে ত্রিভুজটির তিনটি বাহু পরস্পর কী হবে? অসমান হবে। এরকম নামকরণ করে দেবে। দেখো, জ্যামিতিক চিত্র যত অঙ্কন করবে সবগুলো কিন্তু পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে। বোঝা গেছে? পেন দিয়ে অঙ্কন করবে না, জ্যামিতিক চিত্র সবগুলো কিন্তু পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে। তাহলে চলো, আজকের আমি তোমাদের চতুর্থ শ্রেণী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের 12 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমরা এই গণিতটা এই ক্লাসটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আশা করি যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কেমন? তো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।